বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের বীরত্ব গাথায় স্থান পেয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতিও। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের নায়কদের অবদানও জানতে পারবে শিক্ষার্থীরা। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে। স্বাধীনতার উষালগ্নে মেজর জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি ৭ই মার্চের ভাষণ, সেটাও আমরা রেখেছি। জাতীয় দর্শন অনুযায়ী হবে আমাদের জাতীয় শিক্ষাক্রম, যা প্রতি বছর বছর পরিবর্তন হবে না। জাতীয় স্লোগান হিসেবে থাকছে না জয় বাংলা। হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেয়। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্থ পাচার মামলায় খালাস তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুন। বিস্ফোরক মামলায় ১২ বছরের সাজা থেকে রেহাই দুরুর। হত্যা চেষ্টা মামলায় শমী কায়সারের জামিন। সাগরের গ্যাস অনুসন্ধান প্রক্রিয়ায় হোঁচট খেল পেট্রো বাংলা। দরপত্র জমা দেননি বৈশ্বিক কোম্পানিগুলো। রাজনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। লিটারে ৮ টাকা বাড়ানোর পরদিন বাজারে দেখা মিলল ভোজ্য তেলের বিক্রি হচ্ছে আগের দরেই সরবরাহ হচ্ছে। ঠিক রাখতেই দর বাড়ানো হয়েছে জানালেন উপদেষ্টা। এবং দেশের ২৪০টি নদী সংকটাপন্ন, দখলমুক্ত করা হচ্ছে ঢাকার ২১ খাল জানালেন পরিবেশ উপদেষ্টা। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষার দূষণ ঠেকানোই অগ্রাধিকার। এবার পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের ঘটনা। প্রচ্ছদে যুক্ত করা হয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতি। পাশাপাশি বইয়ে তুলে ধরা হয়েছে ৭১-এ মহান স্বাধীনতার পেছনের সব নায়কের অবদান। আগামীতে আরও বড় পরিসরে পরিমার্জনের মাধ্যমে পাঠ্য বইকে ঢেলে সাজানোর কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শামসুল হক প্রিন্সের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাকির আহমেদ। প্রেসে ছাপা হচ্ছে নতুন বছরের পাঠ্য বই। প্রতিটি বইয়ে আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংগঠিত জুলাই বিপ্লবের ছোঁয়া। অন্যান্য শ্রেণীর মতো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে যত বিপদ তত ঐক্য শিরোনামের গ্রাফিতি স্থান পেয়েছে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ১৯৫২ সাল থেকে ২০২৪ সালের ইতিহাস সংশ্লিষ্ট গ্রাফিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। তার সেলুট জানানোর সেই দৃশ্যটি আঁকা হয় বিভিন্ন দেয়ালে দেয়ালে। পরবর্তীতে ২০২৫ শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। যে গ্রাফিতিগুলো সার্বজনীন আবেদন সৃষ্টি করে, তাদের স্বপ্নের কথা বলে, সেগুলোকে আমরা দিয়েছি। জুলাই বিপ্লবের ঘটনা ও বীরত্বগাথা পঞ্চম থেকে নবম শ্রেণীর বইয়ে গল্প আকারে উপস্থাপন করা হয়েছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে, তেমনি আমরা তোমাদের ভুলবো না, এরকম নামে একটা লেখাও পঞ্চম শ্রেণীর বইতে সম্ভবত আছে। এনসিটিভি বলছে, ইতিহাস বিকৃতি থেকে পাঠ্য বইকে মুক্ত রাখতে মহান মুক্তিযুদ্ধ সহ দেশ গঠনে অবদান রাখা সবাইকে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তাজউদ্দিন আহমেদের অবদান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়েও অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষের বইয়ে। স্বাধীনতার উষালগ্নে মেজর জিয়াউর রহমান মৃত্যুর ভয় উপেক্ষা করে ঘোষণা দিয়েছিলেন ২৬ তারিখে একবার, ২৭ তারিখে আরেকবার, সেগুলো আমরা উল্লেখ করেছি। পাশাপাশি ৭ই মার্চের ভাষণ আমাদের জাতিকে প্রস্তুত করেছে, সেটাও আমরা রেখেছি। শিক্ষাবিদরা বলছেন, বারবার পাঠ্যপুস্তক পরিবর্তনের ফলে যে ব্যয় হয় তা থেকে উত্তরণে শিক্ষার জাতীয় দর্শন নির্ধারণ করা জরুরি। জাতীয় দর্শন অনুযায়ী হবে আমাদের জাতীয় শিক্ষাক্রম। সেই জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী আমাদের হবে পাঠ্যপুস্তক, যা প্রতি বছর বছর পরিবর্তন হবে না। যেটা একটা সাস্টেনেবল কাগজ এবং গুণগত মানসম্পন্ন কাগজ দিয়ে আমরা ছাপাবো, একই বই যেন আমরা ১০ বছর বা ২০ বছর ব্যবহার করতে পারি। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৪০ কোটি ১৬ লাখ নতুন বই ছাপাচ্ছে সরকার, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১,৭৫০ কোটি টাকা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় স্লোগান হিসেবে থাকছে না জয় বাংলা। হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। আইনজীবী বলেন, দলীয়ভাবে ব্যবহার করে জয় বাংলা স্লোগানকে বিতর্কিত করেছিল আওয়ামী লীগ। রায় স্থগিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হয়নি বলেও মত রাষ্ট্রপক্ষের। স্বাধীনতার 53 বছর পর 2022 সালে এসে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। শুনানি শেষে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক। 2 বছর 9 মাস পর হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি, জয় বাংলাকে জাতীয় স্লোগান করে কারো ওপর চাপিয়ে দেয়া ঠিক হয়নি। এছাড়া জাতীয় স্লোগান করতে হলে মানুষের মতামত নিতে হয়, এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করাও উচিত হয়নি। সব শুনে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। তিনি বলেন, জয় বাংলাকে দলীয় স্লোগানের মতো ব্যবহার করে বিতর্কিত করেছিল আওয়ামী লীগ। বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। তো এখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে প্রভাব সেটা কিন্তু কেউ অস্বীকার করছে না। রাষ্ট্রপক্ষ বলছে, জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করা হয়নি। দলীয় স্লোগান হিসেবে। এবং আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিজেদের শাসনামলে গড়া র্যাবের বিলুপ্তি চায় বিএনপি। দলটির নেতারা বলছেন, বিতর্কিত কর্মকাণ্ড ও আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা সহ বাহিনীটি দানবে পরিণত হয়েছে বলেই বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। এছাড়াও জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে কমিশন গঠনের প্রস্তাব দলটির। অভ্যন্তরীণ বিষয়ে ভারতের খবরদারি বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি করেছেন নেতারা। বাহিনীটির সংস্কারে 5 দফা সুপারিশ করেছে বিএনপি গঠিত কমিটি। গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কমিটির সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে র্যাবের বিলুপ্তি দাবি করে হাফিজউদ্দিনের অভিযোগ, জুলাই বিপ্লবে হত্যা নির্যাতনে জড়িত প্রায় 5 শতাধিক পুলিশ সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করেছে কিছু সেনা কর্মকর্তা। সেনাবাহিনী কর্মকর্তাদের বা সামরিক বাহিনী কর্মকর্তাদের কোনো ভূমিকা থাকতে পারে, কিন্তু এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। ওই সময়ের পরিস্থিতি ছিল গোলমেলে, যার ফলে স্বচ্ছতা এখনো বা ধীরে ধীরে এটি অবশ্যই প্রকাশিত হবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের আগ্রাসন জনগণ মেনে নেবে না। বাংলাদেশের জনগণের যে চেতনাবোধ, আকাঙ্ক্ষাবোধ, বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। এদিকে ভারতের নানা ষড়যন্ত্র ও অপসংস্কৃতির বিরুদ্ধে 16 ডিসেম্বর মানিক মে এভিনিউয়ে কনসার্ট আয়োজনের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। গুলশানে উদয় টাওয়ারে সবার আগে বাংলাদেশের ব্যানারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। খারাপ উদ্দেশ্য নিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে তিনি বলেন, বাংলাদেশের মানুষ নয়, ব্যক্তি শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব করে ভারত। কারো মাথায় ব্যান্ডেজ করে, কারো হাতে ব্যান্ডেজ করে ওটা মিডিয়ায় দেখাচ্ছে। এত নোংরা অপপ্রচার এটা পৃথিবীতে আর কেউ করেনি। আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ। আপনারা সবসময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকবে। এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন। শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে, এই মনোকষ্টে সবাই, ভারতের শাসক গোষ্ঠীর সবাই, যারা যেখানে শাসন করেন, সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক, তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে।
অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া 7 বছরের সাজায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। এদিকে বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অ্যাপিলেট ডিভিশন 3টা অর্ডার দিয়েছে, একটা লিভ গ্র্যান্ট করেছে, একটা হচ্ছে স্টে করেছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কনভিকশন অ্যান্ড সেন্টেন্স, আর থার্ড হচ্ছে এই যে ডিলেটা ছিল 3049 দিন, এটা কন্ডেম করেছে। মামলাটাই ছিল বয়েড অব ইনিশিও, অর্থাৎ এই মামলায় এই আইনে চলতে পারে না, কিন্তু ক্ষমতার দম্ভ, রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিগতা করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ চেষ্টা করেছিলেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে প্রশ্নবিদ্ধ করার জন্য। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 84টি মামলা হয়। এর মধ্যে প্রায় 40টি মামলায় জিতেছেন তারেক রহমান। দণ্ড হওয়া আরো 3 মামলা এখনো বিচারাধীন রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আইনজীবী বলছেন, তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় দেশের মানুষ ও নেতাকর্মীরা। জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, উনি সারা বাংলাদেশের মানুষ যারা অপেক্ষা করছেন, বিএনপির শত সহস্র নেতাকর্মী অপেক্ষা করছেন ওনার জন্য। এই অপেক্ষা অনুভূতির প্রতি তিনি শ্রদ্ধাশীল। ওনার দেশে ফেরাটা উনি যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। এদিকে বিস্ফোরক আইনের এক মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তার আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে মামলা ও সাজা দেয়া হয় দুলুকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আওয়ামী লীগ আমলে গুম খুনের বিচার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশ করছে মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল আমিন তুষার, সরাসরি যাব তার কাছে। জুলাই গণহত্যা থেকে শুরু করে যে বিডিআর বিদ্রোহের সময় হত্যাকাণ্ড এবং বিভিন্ন সময়ে গুম খুনের মতো যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, শাপলা চত্বরে যে দীর্ঘ সময় ধরে ঘটে যাওয়া সেই সময়ের যে ঘটনা, সেখানেও আসলে গণহত্যার কথা ছিল, সেই সার্বিক সব কিছুর যে বিচার, সেই সব কিছু বিচারের দাবিতে আজকে যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, সেটা আয়োজনের অংশ হিসেবে মায়ের ডাকা আসলে সারা দেশ থেকে বিভিন্ন সময় এই ধরনের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বা গুমের শিকার যারা রয়েছেন, তারা ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এর বাইরেও এখানে কিন্তু সেই বিচারের দাবিতে আজকে তারা আসলে বারবার যেটা বলছিলেন যে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের যে ভুক্তভোগী তাদের আসলে গণজামায়াত, এটাই অর্থাৎ বিচারের দাবিতে এক হই আওয়াজ তুলি, এরকম একটা স্লোগান নিয়ে কিন্তু আসলে এখানে সবাই তারা আসলে একত্র হয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যিনি রয়েছেন হুমা খান, তিনি কিন্তু আসলে তার বক্তব্য রাখছেন। তার বাইরেও কিন্তু দেশের যেই রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল, এবি পার্টি থেকে শুরু করে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, এছাড়াও জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আসলে নেতাকর্মী এবং আহ্বায়ক সমন্বয় করেছেন, তারা কিন্তু এরই মধ্যে কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা বিএনপির সদস্যদের দেখেছি, এছাড়া গণসংহতি আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা এখানে দেখেছি। তারা আসলে যেমনটা আমরা যখন সাধারণ যারা রয়েছেন এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, ভুক্তভোগীদের সঙ্গে, তারা আমাদেরকে একটা কথাই বলছিলেন যে দীর্ঘ সময় ধরে কিন্তু বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটে আসলেও যেহেতু দীর্ঘ সময় বিচার বিভাগকে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে শাসক গোষ্ঠী, সেই জায়গা থেকে বের হওয়ার হয়তো সময় এসেছে এবং সেই জায়গা থেকে বেরিয়ে এসে তারা তাদের যে সুষ্ঠু বিচার সেটা তারা পাবেন, এমনটাই কিন্তু তারা আশা করছেন এবং সেই দাবিটাই তারা কিন্তু জানাচ্ছেন। এবং আমরা এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে এখানে জাতিসংঘের যে কিছু একটা প্রতিনিধি দলও কিন্তু এখানে এসেছে এবং এছাড়াও পুরো এখানকার যারা রয়েছেন তারা সকলের ওই একটাই দাবি যে এক হও, বিচার সবার আসলে যে কোনো গুম খুঁতার বিচার বহির্ভূত খুনটার আসলে বিচার দাবি। এই ছিল সমাবেশস্থল থেকে আমার কাছে সবশেষ তথ্য। সহকর্মী আল আমিন তুষার, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। সাগরের গ্যাস অনুসন্ধান প্রক্রিয়ায় হোঁচট খেল পেট্রোবাংলা। 7টি বহুজাতিক কোম্পানি দরপত্রের আবেদন তুললেও জমা দেয়নি কেউই। কিন্তু আশা জাগিয়েও কেন সাড়া দিল না বিদেশি কোম্পানিগুলো? জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নতুন বিনিয়োগের ক্ষেত্রে দ্বিধায় ফেলতে পারে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে। এছাড়া জরিপের তথ্য উপাত্তের অভাবও অন্যতম
বড় কারণ। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। 2012 সালে মিয়ানমারের সঙ্গে আর 2014 সালে ভারতের সঙ্গে আন্তর্জাতিক সালিসি আদালতে বাংলাদেশের সমুদ্র সীমা জয় আশা জাগিয়েছিল বহুমাত্রিক সম্ভাবনার। তবে কার্যকর উদ্যোগের অভাবে একযুগীয় সমুদ্র বক্ষ তথা সুনীল অর্থনীতির সুফল পায়নি দেশ। স্থবিরতা আর সময় ক্ষেপণের নানা পর্ব কাটিয়ে অবশেষে গেল মার্চে গভীর সমুদ্রে 15টি আর অগভীর সমুদ্রে 9টি ব্লকে তেলগ্যাস অনুসন্ধানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। আর তাতে সাড়া দিয়ে দরপত্রের নথি সংগ্রহ করেছিল 7টি বহুজাতিক তেলগ্যাস কোম্পানি, যার মধ্যে ছিল 2টি মার্কিন কোম্পানি সহ চীন, ভারত, সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ডের প্রতিষ্ঠান। আর তাতে সামনে আসে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্তের আশা জাগানিয়া প্রশ্ন, তবে কি সাঙ্গুর পর আবারও খুলতে যাচ্ছে সমুদ্র থেকে তেল গ্যাস পাওয়ার দুয়ার? আকর্ষণীয় প্রস্তাবে মন কাড়বে বিনিয়োগকারীদের, নীতি নির্ধারকদের এমন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত আরও এক দফা হোঁচট খেল পেট্রোবাংলা। সোমবার দুপুর 1টা পর্যন্ত শেষ সময় থাকলেও দরপত্র জমা দেয়নি কোনো বহুজাতিক কোম্পানি। শুরুতে আগ্রহ দেখিয়েও শেষ পর্যন্ত কেন পিছিয়ে গেল বহুজাতিক প্রতিষ্ঠানগুলো? বিশ্লেষকরা মনে করেন পর্যাপ্ত তথ্যের অভাব, বৈশ্বিক অস্থিরতা আর অভ্যন্তরীণ পরিস্থিতি হতে পারে এর কারণ। সব মিলিয়ে একটা বৈশ্বিক একটা অস্থির পরিস্থিতি আছে। আর অবশ্যই বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে যেহেতু একটা বড় ধরনের পরিবর্তন এসছে এবং সামনেও একটা অনিশ্চয়তা, নির্বাচন নিয়ে নতুন সরকার কোথায় কখন কিভাবে গঠিত হবে, তো সেই আনসার্টিন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যে কোনো বিদেশি কোম্পানি বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা করে। তারা তো পৃথিবীর শুধু বাংলাদেশ নিয়ে কাজ করে না, পৃথিবীর সব জায়গাতেই তারা ঘুরে বেড়ায়। সুতরাং তারা সবচেয়ে সেফেস্ট অ্যান্ড লাভজনক যে জায়গাটা সেটাতেই যাওয়ার টেন্ডেন্সি থাকে। বিশ্লেষকদের পরামর্শ, পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন বাস্তবতায় নিতে হবে বহুমাত্রিক উদ্যোগ। কোম্পানিরা আসার জন্য উদ্বিগ্ন হয়ে আছে তা তো না। সুতরাং বাংলাদেশকে ওদেরকে ইনভাইট করে মানে আগ্রহটা তৈরি করায় নিয়ে আসতে হবে। এই কাজটা না করলে তো হবে। যেহেতু এটা এখন আর হলো না, কোনো কোম্পানি আসেনি, দ্রুততম সময়ের মধ্যে সার্ভেটা করে ফেললে তাহলে আমরাও বুঝবো যে আদৌ আমরা বিডিংয়ে যাবো কিনা। এখন যেটা করতে পারে এটা ইনফর্মালি তারা যোগাযোগ করা যেতে পারে তাদের সাথে, যে কি ব্যাপার, ওয়াই ইউ শোড ইন্টারেস্ট অ্যাট ওয়ান পয়েন্ট, ওয়াই হ্যাভ ইউ ব্যাকড অফ, কেন আপনারা পিছিয়ে গেলেন। বিষয়টি নিয়ে পেট্রোবাংলা চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। লিটার প্রতি 8 টাকা দাম বাড়ানোর পর বাজারে ভোজ্য তেল ছাড়তে শুরু করেছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির একদিনের মধ্যেই বোতলজাত সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ দেখা গেছে, তবে পুরনো দামেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন 2-1 দিনের মধ্যেই আসবে নতুন দামের তেল। একদিন আগেও বাজারে বোতলজাত সয়াবিন তেল কিনতে সাথে কিনতে হয়েছে চিনি, নুডলস বা চালের মতো অন্য কোনো পণ্য, কখনো বা নির্ধারিত মূল্যের চেয়ে কিনতে হয়েছে বেশি দামে। গত 3 সপ্তাহ ধরে বাজারের এমন চিত্রে পরিবর্তন এসেছে। দাম বাড়িয়ে নেওয়ার একদিনের মধ্যেই বাজারে তেল ছাড়তে শুরু করেছেন ব্যবসায়ীরা। সোমবার দাম বাড়ার ঘোষণার পরদিন মঙ্গলবার কাউরান বাজারে দেখা গেল এমন চিত্র। ক্রেতা এখন ফেরত যাচ্ছে না, এখন আজকে পুরোপুরি সরবরাহ ভালো আছে তেলের। এখন অ্যাভেলেবেল তেল সবাই মোটামুটি পাইতেছে, যখন ওই নতুন মালটা আইসা পড়বো তখন ওই ক্রাইসিসটা চলে যাবে। ক্রেতাদের অভিযোগ, দাম বৃদ্ধির আগে এমন সংকট তৈরি তারা সবসময়ই দেখেছেন। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বাড়িয়েছেন দামের বোঝা। আমরা তো চিন্তা করছি তেলটা নেই হয়তো কিছু দাম কমবে, বরঞ্চ উল্টা দেখলাম আরো দামটা বাড়ছে। এটাতে আমাদের একটা কষ্টের উপর আর একটা চাপ চলে আসলো। সিন্ডিকেট না ভাঙে বাজারে ওই ভুক্ত অধিদপ্তর নাইমে কোনো কিছু করতে পারবে না। তবে মোহাম্মদপুর টাউন হল বাজারের বিক্রেতারা বলছেন এখনো বোতলজাত তেলের সংকট পুরোপুরি কাটেনি। নতুন তেল বাজারে এলে ক্রেতাদের আর ফিরতে হবে না খালি হাতে। সরকার যখন ঘোষণা দিয়েছে তেলের রেট একটু বাড়ছে, তখন আমার দীর্ঘ বিশ্বাস তেলটা বাজারে ইদারিং 100-এর ভিতর চলে আসবে। একটা বোতলে যদি 50 টাকা 60 টাকা বাড়তে হয় তাহলে আমাদের জন্য তো ছোটাপ। এদিকে কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত দাম বেড়েছে মিনিকেট ও নাজির শাইল চালের। তবে বাজারে আসা নতুন গুটি স্বর্ণা ও 28 জাতের চালের দাম কিছুটা কমেছে। নাজির শাইল মিনিকেট কেজি 1 থেকে 2 টাকা বাড়ছে। পুরান চালটা একটু বাড়তি, নতুন চালটা একটু কম আছে। ছোলা ও চিনির দাম কিছুটা কমতির দিকে থাকলেও কেজিতে 1 লাফে 1000 টাকা বেড়েছে এলাচের দাম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের দাম কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বাজারে দাম কমলেও সে বিষয়ে গণমাধ্যমে খবর আসছে না বলেও দাবি তার। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, সরবরাহ চেইন ঠিক রাখতেই তেলের দাম বাড়ানো হয়েছে। রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে কথা বলেন তারা। দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের সাংবাদিকদের উৎসাহ দিতে এবং এ খাতকে এগিয়ে নিতে প্রথমবারের মতো বিশেষ সম্মাননা পুরস্কারের উদ্যোগ ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে যৌথভাবে এই আয়োজন করে অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ ও প্রাণ আরএফএল গ্রুপ। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভুল তথ্য শুধু বাইরে থেকে না, দেশের ভেতর থেকেও ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আপনার ইনফরমেশনটা আমাকে একদিকে অ্যাকাউন্টেবল করছে, আবার আরেক দিক দিয়ে জনগণকে সে ইনফর্ম করছে যে না, এই ঘটনাটা এইটা। বাজে ইনফরমেশন পুরো মার্কেটকে খুব বাজে রকমের ভাবে ডিস্টর্ট করতে পারে, এটা কারোর জন্যই মঙ্গল না। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ে প্রেস সচিব বলেন, পণ্যের দাম কমলেও এই তথ্য গণমাধ্যমে সেভাবে আসছে না। দাম কমানোর সর্বোচ্চ চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। সবার এক কথা যে এই দ্রব্যমূল্য দাম কমছে না, দ্রব্যমূল্য দাম করছে না। আমরা এগ্রি করি যে ইনফ্লেশন এখনো হাই, এখনো ডাবল ডিজিটের উপরে, বাট আমরা যে ফুড বাস্কেট দেখছি সেটাই কিন্তু একদম নোটিসেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি। স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিংয়েও দেখছি না, এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, সরবরাহ চেইন ঠিক রাখতে বাস্তবতা মেনে নিয়েই তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে। তবে সামনে আর যেন কোনো সমস্যা না হয় তা নিয়ে কাজ করছে সরকার। দাম ৮ টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। না আলোতে আরো ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়, সেটার ব্যাপারে আমি যথেষ্ট সজাগ থাকবো, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। এ সময় কৃষি সিন্ডিকেট ভাঙতে ও এ খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান। অনুষ্ঠানে 10 জন সাংবাদিককে 3টি ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার দেয়া হয়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 3 মাসের মধ্যে দেশে নদ নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। দেশের 240টি নদী সংকটাপন্ন জানিয়ে প্রত্যেক জেলায় নদ নদী দখলমুক্ত করতে প্রয়োজনীয় বাজেট দেওয়ার তাগিদ দেন পানি সম্পদ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে জেলা প্রশাসকদের নির্দেশ দেন 3 মাসের মধ্যে খালের তালিকা প্রকাশ করতে। নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বালু উত্তোলনে নদীর নাব্যতা কমে যাচ্ছে, এ বিষয়ে সতর্ক হওয়ার আহ্বানও জানান তিনি। দেশে নদ নদীর সংখ্যা 1156টি। প্রায় 53 বছর পর নদ নদীর খসড়া তালিকা প্রকাশ করল পানি সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে পানি ভবনে অনুষ্ঠিত বাংলাদেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় এ তালিকা প্রকাশ করা হয়। তবে এই আলোচনায় উঠে আসে তালিকা বহির্ভূত বেশ কয়েকটি নদীর নাম। এসব নদীর স্থানীয় ও প্রাতিষ্ঠানিক নাম উল্লেখ করে পুনরায় তালিকা তৈরির উপর জোর দেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বলেন, নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে, নদী বাঁচাতে ও নাব্যতা কমাতে নদী দূষণমুক্ত করতে হবে। এছাড়া নিজ উদ্যোগে নদীতে দূষিত পানি ফেলা বন্ধ না করলে কারখানা বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি। এই উইন্টারে লেট আস ক্লিন বুড়িগঙ্গা পরিষ্কার করে আমরা ফোর্স করে দিই ইটিপি ব্যবহার করার জন্য। না হলে আপনি হয়তো একজন দেখবেন যে বুড়িগঙ্গাও নাই। নদীকে যদি বাঁচাতে হয় আর নাব্যতা বাড়াতে হয় তাহলে এই নদীকে প্রথমত দূষণ, তারপর অকুপেশন থেকে এটাকে আপনার রক্ষা করতে হবে। এদিকে বাংলা নববর্ষের শুরুতেই জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সবাইকে নদ নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করার নির্দেশ দেন পানি সম্পদ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা নদীকে দূষণ ও দখলমুক্ত করতে কাজ শুরু হয়েছে। নদ নদীকে দখলমুক্ত করতে প্রত্যেক জেলায় প্রয়োজনীয় বাজেট দেওয়ারও তাগিদ দেন তিনি। বাংলা নববর্ষের প্রথম দিনে এই তালিকাটা চূড়ান্ত করে ওয়েবসাইটে দিয়ে দিতে চাই। আমরা বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষ্যা এই 3টি নদীকেই দখল এবং দূষণ মুক্ত করার একটা বিস্তারিত কর্মপরিকল্পনা করে কাজটা শুরু করে দেওয়ার
শুরু করে দেওয়ার চেষ্টা করব। এ সময় হাওর ও বিলের তালিকার পাশাপাশি আগামী ৩ মাসের মধ্যে জেলা প্রশাসককে খালের চূড়ান্ত তালিকা করার নির্দেশও দেন উপদেষ্টা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মানুষ সুসম্পর্ক চাইলেও ভারত আধিপত্যের চোখে দেখে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ভারতের মেঘালয়ে মাইনিংয়ের কারণে বাংলাদেশের ফসলি জমি নষ্ট হচ্ছে। সকালে সেডাপ মিলনায়তনে আয়োজিত জাতীয় হাওর সংলাপ 2024-এ যোগ দেন উপদেষ্টা ফরিদা আখতার। এতে উপস্থিত ছিলেন হাওর থেকে আসা প্রতিনিধিরা। হাওরের বিভিন্ন সংকট এবং সমাধানের প্রস্তাব তুলে ধরেন তারা। অতীতে ব্যবসায়িক উদ্যোগে হাওরে বাঁধ দেয়ায় প্রাণ প্রকৃতি নষ্ট হয়েছে বলে দাবি করেন তারা। সীমান্ত এলাকায় পাথর উত্তোলনের জন্য ভারতীয় কোম্পানিগুলোর আধিপত্যের বিষয়েও আলোচিত হয় সংলাপে। ৪৫,০০০ কোটি টাকার অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে শিল্প গ্রুপ এস আলম চেয়ারম্যানের বাসভবন ঘেরাও করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিকে চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বাসার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। ব্যাংক কর্মকর্তাদের দাবি, তৎকালীন রাষ্ট্রীয় ও নানামুখী চাপের কারণে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এই অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন তারা। অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে এবার ঋণখেলাপির বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করলেন ব্যাংক কর্মকর্তারা। মঙ্গলবার সকালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের 12টি শাখার শতাধিক কর্মকর্তারা শিল্প গ্রুপ এস আলমের ৪৫,০০০ কোটি টাকার ঋণ ফেরতের দাবিতে কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের চট্টগ্রামের সুগন্ধা আবাসিকের বাসভবন ঘেরাও করে অবস্থান নেন। তবে বাসভবনের প্রধান ফটক ছিল বন্ধ। দেখা যায়নি সেখানে বসবাস করা এস আলম পরিবারের কোনো সদস্যকেও। প্রায় ১ ঘন্টা অবস্থান নেওয়া এই কর্মসূচিতে ব্যাংক কর্মকর্তারা দাবি করেন, ব্যাংকে থাকা জনগণের আমানত এস আলম শিল্প গ্রুপে বিনিয়োগ করে এখন গভীর সংকটে ব্যাংকটির সব শাখা, যার কারণে ব্যাংকের প্রতি অনাস্থা তৈরি হয়েছে আমানতকারীদেরও। অনেক বিনিয়োগ আমাদের এখন শ্রেণীভুক্ত, ক্লাসিফাইড হয়ে গেছে। তার একটা মেজর একটা পোর্শন আমাদের এস আলম স্যারের আমাদের চেয়ারম্যান স্যার ওনার গ্রুপের ভালো একটা বিনিয়োগ ওনার আছে। কিছু বিনিয়োগ আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তো সেই জিনিসগুলো আমরা আদায়ের জন্য বা স্যারকে আমরা অবগত করার জন্য আমরা এসেছি। ক্লায়েন্টরা যখন জানতে পেরেছে যে তাদের টাকাগুলো সুরক্ষিত নয়, তখন তারা সবাই একসাথে এসে ডিপোজিট উইথড্রয়াল চেষ্টা করছে। ডিপোজিটকে টাকা দিতে পারছিলাম না, এই প্রেশারটাই প্রচণ্ড। এখন বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ উদ্যোগ নিয়েছে, যার কারণে মোটামুটি আমরা এই সমস্যা থেকে উত্তরণ ঘটেছে আমাদের। গ্রুপটির কাছে ব্যাংকটি শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর পাওনা প্রায় ৩৫,০০০ কোটি টাকা। তৎকালীন রাষ্ট্রীয় ও নানামুখী চাপে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এই অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি ব্যাংকটির কর্মকর্তাদের। ব্যর্থতা ছিল, একেবারে অস্বীকার করা যাবে না। রাষ্ট্রীয় ব্যবস্থার আমরা তো বাইরে না। ডিপোজিটগুলি নিয়েছিলাম, আসলে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে আসলে মূলত দাঁড়াইতে হচ্ছে, যেহেতু এটা আমাদেরকে একটা ফেরত দেওয়ার একটা বড় দায়বদ্ধতা রয়েছে। ব্যাংকটির ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগের মধ্যে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছেই বকেয়া ৪৫,০০০ কোটি টাকা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। করদাতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সেবা নিশ্চিতের তাগিদ দিয়ে ভ্যাট দিবসের আলোচনায় অর্থ উপদেষ্টা জানালেন, শিল্প সুরক্ষা ও রফতানি সক্ষমতা বাড়ানোর নামে দেয়া সুবিধা ধীরে ধীরে কমে আসবে। যথাযথ কর দিয়ে এবং দুর্নীতি দূর করে দেশ গঠনে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। সরকারের আয় ব্যয়ের হিসেব মেলাতে ভ্যাট হার কমিয়ে খাত বাড়ানোর পরামর্শ ব্যবসায়ী মহলের। সাধারণত জাতীয় রাজস্ব বোর্ডের দিকে তাকায় থাকি। এমন গুরু দায়িত্ব যে সংস্থার ওপর ভ্যাট দিবসের আলোচনায় সে সংস্থাটি জানালো, ৩৪ বছর ধরে ভ্যাট আদায় করা হলেও এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি রাজস্ব আদায়। জাতির উন্নয়ন কর্মকাণ্ডে প্রত্যাশা পূরণের পথে হাঁটতে ভ্যাট হার কমিয়ে আদায়ের নতুন খাত বাড়ানোর পরামর্শ আসে ব্যবসায়ী মহল থেকে। ভ্যাটের পরিমাণটি আছে, পরিমাণটি কমিয়ে ক্ষেত্রটি বাড়ানো যায় কিনা, তাহলে হয়তো অনেকেই ভ্যাট দিতে আগ্রহ প্রকাশ করবেন। তবে আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে এনবিআর এর আরও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন অর্থ সচিব। আমরা সাধারণত অর্থ বিভাগে রেভিনিউ ফোরকাস্ট করে থাকি, যেটা আমাদের আসলে সক্ষমতা নাই। এই কাজটা এনবিআর এর করা উচিত। এ সময় কর জিডিপি অনুপাত কম হওয়া, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাধা উল্লেখ করে দুর্নীতিমুক্ত দেশ গঠনে রাজস্ব ফাঁকি বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। আমাদের ভ্যাটের রেট কমানো, এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা, এর কোনো সুযোগই নেই। ঋণের ভার কমাতে হলে আমাদের কর বাড়াতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের
ঋণ কমাতে হবে যাতে করে পরবর্তী প্রজন্ম আরো সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারে। ব্যবসায়ীদের দেয়া সুযোগ সুবিধা কমে আসবে সতর্ক করে ভ্যাট আদায় বাড়াতে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স পেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করবো। আমি এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা এই যে ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে না। সেমিনারে জানানো হয় উচ্চ মূল্যের বাজারে জনজীবনে স্বস্তি আনতে প্রয়োজন হলে পণ্য আমদানি ও বেচাকেনায় রাজস্ব ছাড় দিচ্ছে এনবিআর। আপনারা ট্যাক্স দেবেন আর আমাদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। চীনের হারবিন শহরে বরফ দিয়ে বিশাল আকৃতির শিল্পকর্ম। 37তম আন্তর্জাতিক আর্ট এক্সপো উপলক্ষে এই আয়োজন। শিল্পকর্ম দেখতে ভিড় করছেন অনেকে। চারিদিকে শুধু বরফ, গলায় উজ্জ্বল লাল রঙের মাফলার জড়িয়ে শহরের মাঝখানে বিশাল আকারের এক তুষার মানব। এই সুন্দর শিল্পকর্মটি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত অনেকে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে কিছু বাসিন্দা প্রায় অর্ধেক কাজ শেষ করে ফেলেছে অন্য আরেকটি দানবাকৃতির বরফের শিল্পকর্ম বানাতে। বরফের ঘেরা জায়গাটি ঘুরতে এসেছেন অনেক বাসিন্দা ও পর্যটক। স্থানীয় সময় রোববার মিস্টার স্নোম্যান নামের এই বিশাল ভাস্কর্যটি হারবিনের 37তম সান আইল্যান্ড আন্তর্জাতিক তুষার ভাস্কর্য আর্ট এক্সপো উপলক্ষে তৈরি করা হয়েছে, যা অনুষ্ঠিত হচ্ছে চীনের হেইজিয়ান প্রদেশের সবচেয়ে বড় শহর হারবিনে। 20 মিটার উচ্চতার এই তুষার মানবটি বানাতে প্রায় 4000 কিউবিক মিটারের তুষারের প্রয়োজন হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এটি 2024 সালের শীত মৌসুমের প্রথম বরফের তৈরি ভাস্কর্য। 30 জনেরও বেশি ভাস্কর ও 4 জন শ্রমিক মিলে মিস্টার স্নোম্যানকে সুন্দর শিল্পকর্মে রূপ দিয়েছেন। সান আইল্যান্ড আন্তর্জাতিক তুষার ভাস্কর্য আর্ট এক্সপোতে আরও নানা ধরনের বরফের শিল্পকর্ম তৈরি করা হচ্ছে। গেল শনিবার বিশাল আকৃতির মিস্টার স্নোম্যান ভাস্কর্যটি তৈরির কাজ সম্পন্ন হয়েছে। উর্জিতা শাহজিন, সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের খবর জানাবো। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা। টানা ম্যাচের মধ্যে থাকায় সোমবার ঐচ্ছিক অনুশীলন করেছেন ক্রিকেটাররা। প্রথম ওয়ানডে আর উইকেটের বিবেচনায় এ ম্যাচে স্কোয়াডে আসছে পরিবর্তন। ব্যাটিং নিয়ে হচ্ছে আলাদা কাজ। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে ম্যাচটা শুরু হবে 7:30টায়। সহজ সমীকরণ হঠাৎ করেই পাল্টে গেছে। অর্ধযুগ ক্যারিবীয় দুর্গ দখল করে অজেয় যে সাম্রাজ্য গড়েছিল টাইগাররা, অন্তত ওয়ানডে ফরম্যাটে ছেদ পড়েছে সেই আভিজাত্যে। সামনে এখন সিরিজ বাঁচানোর সমীকরণ। একই মাঠ, সেই সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্ক। প্রথম ওয়ানডের আগ পর্যন্ত টাইগারদের কাছে যা ছিল লাকি ভেন্যু। তবে উইকেটে আসছে পরিবর্তন, তাই তো পরিবর্তন আসতে পারে স্কোয়াডেও। নাহিদ রানা, তাসকিন আর তানজিম সাকিব পেস ইউনিটে বাদ পড়তে পারেন একজন। শরীফুলের একাদশে ফেরাটা প্রায় নিশ্চিত। নাসুম নাকি রিশাদ, এ নিয়ে কিছুটা দ্বিধায় ম্যানেজমেন্ট। ম্যাচটির আগের দিন টাইগারদের ছিল ঐচ্ছিক অনুশীলন, যেখানে ছিলেন প্রথম ওয়ানডে না খেলা ক্রিকেটাররা। সেই ম্যাচে স্কোরবোর্ডে 294 রান তোলার পরেও উইকেটের বিবেচনায় তা ছিল অপ্রতুল। এই ম্যাচে তাই ভিন্ন স্ট্র্যাটেজি টাইগার ম্যানেজমেন্টের। যে লেভেলে আসছি সেই লেভেলে তো আমাদের অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা আসলে ইমপ্রুভ করতে হবে। যে একটা ছোট যে মিস্টেকটা, সেটা ব্যাটিংয়ে হয়তো আমরা আরো 20 রান করতে পারলে হয়তো একটু প্রেশারটা একটু বেশি দিতে পারতাম। বাট ছেলেরা যেভাবে ব্যাটিং করেছে সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন বলেন, উইকেট বলেন, উইকেটের ধরন বলেন, আমার কাছে মনে হয়েছে তারা ভালো ব্যাটিং করেছে। প্রথম ওয়ানডেতে ইনিংস সর্বোচ্চ 74 রান তুললেও মেহেদী মিরাজের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। তবে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ আর দারুণ ছন্দে থাকা জাকের আলী অনিকের ব্যাটে ভরসা খুঁজতে পারে টাইগাররা, কিন্তু ওসব নিয়ে ভাবছে না টিম ম্যানেজমেন্ট। যখনই আপনি ন্যাশনাল টিমে খেলতে আসছেন, আপনি বাংলাদেশের টপ 11 জন প্লেয়ারের মধ্যে একজন। তো আপনাকে এখানে আমি এক্সপিরিয়েন্সের দোহাই দিয়ে আপনাকে আমি আসলে কিছু আপনাকে বাঁচাবো না। আপনি যখনই সে যদি 2 ম্যাচ হোক 3 ম্যাচ হোক, তাকে সেটা ডেলিভারি করতেই হবে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রায় 1 দশক পর ওয়ানডে সিরিজ জয়ের দারুণ সুযোগ এসেছে ওয়েস্ট ইন্ডিজের সামনে। দ্বিতীয় ম্যাচে যা নিশ্চিত করতে চায় স্বাগতিক দল। এ ম্যাচেও আভাস মিলছে হাই স্কোরের, তবে সেখানে বাদ সাধতে পারে বিরূপ প্রকৃতি, কারণ সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ম্যাচ শুরুর আগে আছে বৃষ্টির পূর্বাভাস। মাহবুব রিমন, সময় সংবাদ।
ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। জয়ে ফেরার মিশনে রাতে আটলান্টার বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইউসিএলে শেষ 2 ম্যাচই হেরেছে কার্লো আনচেলত্তির দল। অবস্থান করছে পয়েন্ট টেবিলের 24তম স্থানে। প্রতিপক্ষের মাঠে খেলা হলেও পূর্ণ 3 পয়েন্ট তুলে নিতে চায় মাদ্রিদিস্তারা। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। একই সময়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ খেলবে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। আর রাত 11:15টায় শীর্ষে থাকা লিভারপুল মাঠে নামবে জিরোনার বিপক্ষে। রিয়াল মাদ্রিদকে বলা হয় কিং অফ চ্যাম্পিয়ন্স লিগ। তবে এবারের মৌসুমে নিজেদের পছন্দের টুর্নামেন্টে বড্ড অচেনা ইউরোপের সবচেয়ে সফল দল। কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়েও পারফরমেন্সের সুর তাল লয় কোনোভাবেই মিলছে না দলটার। পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকার কথা থাকলেও রিয়াল অবস্থান করছে 24তম স্থানে। জয় দিয়ে ইউসিএল এর নতুন মিশন শুরু করলেও শেষ 4 ম্যাচের 3টিতেই হেরেছে কার্লো আনচেলত্তির দল। কিলিয়ান এমবাপ্পের নিষ্প্রভতার সঙ্গে যোগ হয়েছে একের পর এক খেলোয়াড়ের ইনজুরি। কোনোভাবেই সমাধান খুঁজে পাচ্ছেন না রিয়াল বস। যদিও এই ম্যাচের আগে অতীত পরিসংখ্যান আত্মবিশ্বাস দেবে রিয়ালকে। নতুন মৌসুম শুরু হবার পর দ্বিতীয়বারের মতো আটালান্টার মুখোমুখি হতে যাচ্ছে লস ব্লাঙ্কোস। ইতালিয়ান ক্লাবটিকে হারিয়ে গেল অগাস্টে তারা ঘরে তোলে ইউএফএ সুপার কাপ, যে ম্যাচে গোলের সুখস্মৃতিও আছে কিলিয়ান এমবাপ্পের। আটালান্টার বিপক্ষে মাঠে নামার আগে সুখবরও পেয়েছে রিয়াল। ইনজুরি কাটিয়ে ফিরছেন ভিনি জুনিয়র, খেলবেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো, তবে চোটের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার ফার্ল্যান্ড মেন্ডি। অন্যদিকে দলে বড় তারকা না থাকলেও চলতি মৌসুমে দারুণ ফুটবল খেলছে আটালান্টা। সিরিয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে গাসপেরিনির দল। ইউসিএলেও এখন পর্যন্ত তারা হারেনি কোনো ম্যাচ। কোনো ধরনের উচ্চবাচ্য ছাড়াই নিজেদের কাজটা তারা করে যাচ্ছে। ছন্দে আছেন আক্রমণ ভাগের 2 খেলোয়াড় লুকম্যান ও রেতেগি। তাই বলাই যায় রিয়ালের $1 বিলিয়ন স্কোয়াডের ইতালি সফরটা সহজ হতে যাচ্ছে না। রিয়াল মাদ্রিদের দারুণ কিছু খেলোয়াড় আছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আটালান্টার বিপক্ষে মাঠে আমাদের সেই ক্ষিপ্রতা দেখাতে হবে। জয়ের জন্য যা করা প্রয়োজন আমরা সেটাই করব। অন্যদিকে আরেক ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের। বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও ইউসিএলে বাভারিয়ান ক্লাবটার অবস্থান 9ম স্থানে। ইউরোপ সেরা টুর্নামেন্টের শুরুটা ভালো না হলেও শেষ 2 ম্যাচে জয় তুলে নিয়ে মোমেন্টাম ফিরে পেয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। তবে এই ম্যাচের আগে ইনজুরি সমস্যা কিছুটা হলেও ভোগাতে পারে বায়ার্নকে। গেনাব্রি, কোম্যান সহ অনেকেই চোটের জন্য মাঠের বাইরে। প্রতিপক্ষের মাঠে তাই সতর্ক হয়ে নামতে হবে বায়ার্নকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের বীরত্ব গাথা স্থান পেয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতিও। 71-এর যুদ্ধ জয়ের নায়কদের অবদানও জানতে পারবে শিক্ষার্থীরা। জাতীয় স্লোগান হিসেবে থাকছে না জয় বাংলা। হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। দলীয় ব্যবহারে বিতর্কিত করেছিল আওয়ামী লীগ, বলছেন আইনজীবী। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।